তোর মধ্যে নিছেন ডাবল কাজ করা তাহলে তোর মধ্যে নিছেন ডাবল কাজ করা আমি ভাই ভাই ফাটায় ফেলে আমরা করি আমিও করব ভাই আমরা করব না করো তোমার তেল থাকলে করবে ভাই ওর তো অনেক তেল দেখেন মুখ দিয়ে তেল বের হচ্ছে সিগমা এডিট পুলিশ ভিতরে গেঞ্জি আছে এই চলো আজকে হচ্ছে এটা আমরা পড়ছিলাম সংকলন তো সংকলনের তিনটা চারটা আমরা পড়ছিলাম আমরা এসপি সংকলন করছি sp2 করছি sp3 করছি sp3d করছিলাম তো আজকে হচ্ছে আমরা পরেরটা দেখো আচ্ছা তো আজকে আমরা দেখব সম্পূর্ণের সাহায্যে SF6 সালফার হেক্সাফ্লোরাইড এই যৌগের গঠনকে ব্যাখ্যা করতে হবে স্যার দাঁড়াও একটু বলে দাও দরজাটা খোলা রাখো সো দেখো সবার প্রথমে তুমি সালফারের ইলেকট্রোমিনাসটা লিখো দেখো সবাই 1s2 2s2 2p6 3s2 3p4 সালফার তো আমাদের চ্যালকোজেন ঠিক আছে চ্যালকোজেন সালফার গ্রুপ 16 এর মূল না ভালোভাবে তো বলবো ইলেকট্রোমিনাস কি ns2 np4 এবং দেখো সালফারের 3d অরবিটালটা ফাঁকা ঠিক আছে সালফার যদি তৃতীয় পর্যায়ের মৌল তো তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে 3d অরবিটাল থাকে ফাঁকা আচ্ছা এবার তুমি বক্স পদ্ধতি ইলেকট্রোমিনাস করো s এর জন্য কয়টা বক্স একটা p এর জন্য কয়টা বক্স তিনটা d এর জন্য কয়টা বক্স পাঁচটা তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ইলেকট্রোমিনাস তাহলে s এ দুইটা p তে কিভাবে করব আমরা একটা দুইটা তিনটা এই হলো চারটা d তো পুরোটাই ফাঁকা এই এখন বন্ধন গঠন করার জন্য কোন একটা পরমাণুকে অবশ্যই আমাকে কি উত্তেজিত করতে হবে কি করতে হবে এক্সাইট করতে হবে উত্তেজিত করতে হবে ওকে কারণ অযুগ্ম ইলেকট্রন যদি আমি তৈরি করতে না পারি তাহলে আমি কিন্তু বন্ধন গঠন করতে পারবো না তাহলে বন্ধন গঠন করার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে হবে আর অযুগ্ম ইলেকট্রন আমরা কিভাবে সৃষ্টি করব এরকম কোন একটা পরমাণুকে উত্তেজিত করে ইলেকট্রনকে এক অরবিটাল থেকে আরেক অরবিটালে স্থানান্তরের মাধ্যমে কি আমরা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করে থাকি এবং এইভাবে হচ্ছে আমরা বন্ধন গঠন করতে পারি তো দেখো সালফারকে উত্তেজিত যখন করব উত্তেজিত মানে পরমাণুর মধ্যে স্টার চিহ্ন কি চিহ্ন হবে স্টার চিহ্ন তাহলে কোনো পরমাণুর মাথায় স্টার চিহ্ন দিয়ে কি বোঝায় উত্তেজিত অবস্থা ওকে তাহলে দেখো আমরা যখন বন্ধন গঠন করব আমরা শুধুমাত্র যোজ্যতা স্তর নিয়ে কাজ করব তাহলে সালফারের যোজ্যতা স্তর কোনটা তৃতীয় শক্তি স্তর ঠিক আছে সেটা কি 3s2 3p4 3p6 আচ্ছা এখন দেখো এই চললাম কি হবে দেখো সালফারকে যখন তুমি উত্তেজিত করবা এই px অরবিটাল থেকে একটা ইলেকট্রন কি ফাঁকা d অরবিটালে গমন করবে আর এই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন ফাঁকা d অরবিটালে গমন করবে ঠিক আছে এর জন্য ডাবল এক্সেপ্ট করতে হবে না হ্যাঁ আচ্ছা প্রবলেম নেই একটা স্টার দিলেই হবে ডাবল স্টার ট্রিপল স্টার এগুলো হচ্ছে মানুষের বানানো জিনিস ঠিক আছে যাও তুমি দেখো px থেকে একটা কোথায় যাবে ফাঁকা d অরবিটালে যাবে আর s থেকে একটা কোথায় যাবে ফাঁকা d অরবিটালে যাবে ঠিক আছে ওকে তাহলে বলো তো আমাদের এখানে মোট অযুগ্ম ইলেকট্রন এখন কয়টা 6টা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা তাহলে এটা হচ্ছে আমাদের s এটা হচ্ছে আমাদের px এটা হচ্ছে আমাদের py এটা হচ্ছে আমাদের কি pz আর এখানে দেখো আমরা কোন দুইটা d অরবিটাল ব্যবহার করব আমরা কিন্তু চাইলেই আন্দাজে যে কোনো একটা d অরবিটাল ইউজ করতে পারবো না এখানে মূলত আমাদেরকে ব্যবহার করতে হবে dz2 অরবিটাল এবং dx2 y2 অরবিটাল ইচ্ছামতো যে কোনো দুটো d নিলে হবে না কেন এই দুটো ইউজ করলাম আমরা এটার ব্যাখ্যা আমি একটু পরে দিব আচ্ছা এখন আমরা কি করব তবে এখন আমরা এই 6টা অরবিটালকে মিক্স করব তাহলে একটা s একটা px একটা py একটা pz
dz স্কয়ার dx স্কয়ার y স্কয়ার কয়টা অরবিটাল মিক্স করলাম 6টা অরবিটালকে আমরা মিক্স করলাম তাহলে আমরা যতটা অরবিটাল মিক্স করব ততটা কি উৎপন্ন হবে সংকর অরবিটাল যতটা অরবিটাল মিক্স করব আমরা বলছি যতটা অরবিটাল মিক্স করব ততটা কি উৎপন্ন হবে সংকর অরবিটাল উৎপন্ন হবে আচ্ছা দেখো এই সংকর অরবিটালগুলো দেখতে কেমন হবে মানে 6টা অরবিটাল মিক্স করতেছি 6টা সংকর অরবিটাল পাবো এই যে a একটা সংকর অরবিটাল আরেকটা সংকর অরবিটাল তিনটা চারটা পাঁচটা আর আরেকটাকে আমরা এখানে রাখি ছয়টা তাহলে দেখো সবগুলো সংকর অরবিটালের আকৃতি কি একই রকম ঠিক আছে না সবগুলো সংকর অরবিটালের আকৃতি একই রকম এবং সবগুলো সংকর অরবিটালের যে শক্তি সেটাও কি হবে সেম হবে ঠিক আছে সেম হবে দেখো মিশানোর আগে s এর শক্তি একরকম ছিল p এর শক্তি আরেক রকম ছিল d এর শক্তি আরেক রকম ছিল কিন্তু মিশানোর পর আমি যে নতুন অরবিটালগুলো আমরা পাইলাম এই অরবিটালগুলোর শক্তিও সেম এই অরবিটালগুলোর আকৃতিও কি সেম এগুলো হচ্ছে আমাদের সংকর অরবিটাল এগুলো আমাদের কি সংকর অরবিটাল সংকর আচ্ছা এবার দেখো এদের নাম দিতে হবে সবার নামও সেম হবে কি নাম দিব দেখো কি নাম দিব আমরা কি নাম দিব দেখো এখানে একটা s তিনটা p আর দুইটা d মিক্স করা হয়েছে একটা s তিনটা p এবং দুইটা d মিক্স করা হয়েছে এজন্য প্রত্যেকটার নাম হবে sp3d2 প্রত্যেকের নাম কি হবে sp3d2 একটা s তিনটা p আর দুইটা d কে মিক্স করা হয়েছে এটার নাম হবে sp3d2 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 প্রত্যেকের নাম হবে sp3d2 এটা ছবি না আঁকলে সমস্যা নেই কারণ আসলে এগুলো আঁকতে গেলে অনেক বেশি স্পেস নিয়ে দিতে তুমি এভাবে লিখলেও প্রবলেম হবে হ্যাঁ আঁকছি ওগুলোতে না আঁকলেও সমস্যা ছিল না তো যখন অরবিটালের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে তখন তুমি না আঁকলেও প্রবলেম হবে ঠিক আছে তাহলে বুঝা গেল মানে 6টা বিশুদ্ধ অরবিটাল বুঝতে হবে 6টা বিশুদ্ধ অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সম আকৃতির সম সংখ্যক কি উৎপন্ন করলো সংকর অরবিটাল উৎপন্ন করলো ঠিক আছে দেখো 6টা মিশাইছিলাম 6টাই কিন্তু পাইছি সবার শেপ সেম সবার এনার্জি আচ্ছা এখন অ্যাকচুয়াল কাজ আমাদের শুরু হবে দেখো এখন SF6 এর গঠন কেমন এটা ক্লাসে আমি পড়াইছিলাম BSc এর থিওরি ক্লাসে SF6 এর গঠন কেমন উপরে একটা ফ্লোরিন নিচে একটা ফ্লোরিন আর মাঝখানে একটা বর্গের চার কোণায় চারটা ফ্লোরিন এই গঠনটার নাম কি অষ্টতলকীয় গঠন নাম কি অষ্টতলকীয় গঠন এখন দেখো এখানে তুমি কি করবা ছবিগুলো কিভাবে আগে দেখো শিখে নাও ঠিক মাঝখানে তুমি সালফারকে লিখবা তুমি কাকে লিখবা সালফারকে লিখবা ওকে মাঝখানে সালফারকে লিখবা তুমি কি করবা প্রত্যেকটা বন্ধন বরাবর ইচ এন্ড এভরি বন্ড বরাবর তুমি একটা করে সংকর অরবিটাল স্থাপন করবা মানে প্রত্যেকটা বন্ধন বরাবর একটা করে কি সংকর অরবিটাল তুমি স্থাপন করবা স্থাপন করো আমরা উপরের বন্ধন বরাবর একটা স্থাপন করলাম নিচের বন্ধন বরাবর স্থাপন করলাম বাম পাশের বন্ধন বরাবর স্থাপন করলাম ডান পাশের বন্ধন বরাবর স্থাপন করলাম
ডান পাশে স্থাপন করলাম, উপরের বাম পাশে স্থাপন। ওকে, দেখো এক্ষেত্রে যখন তুমি স্থাপন করবে অরবিটালগুলো, তখন এই যে ছোট অংশটা আছে না, ছোট যে পোরশনটা মানে এই যে ছোট লুপটা, এগুলো না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে, না লিখলেও সমস্যা নেই। আচ্ছা ওকে, তাহলে প্রত্যেকের নাম দিয়ে ফেলো। প্রত্যেকের নাম কি? প্রত্যেকের নাম কি হবে? sp3 d2। প্রত্যেকের নাম কি হবে? sp3d2। তাহলে সালফারের কাজ আমাদের শেষ। তাহলে কার কাজ বাকি? ফ্লোরিনের কাজ বাকি। ফ্লোরিনের কাজ বাকি। তাহলে ভাই ফ্লোরিন থেকে কি আসবে? দেখো ফ্লোরিনের ইকুইভ্যালেন্স কি? 1:2:2:5। তাহলে আমাদের কাজ হবে 2p5 নিয়ে। তাহলে দেখো 2p5 এর pH pO pz 3 করে কত ইলেকট্রন? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। তবে আমরা ওই p অরবিটালকে নিয়ে কাজ করব যেই p অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে। কি আছে? বিজোড় ইলেকট্রন। তাহলে এখানে pz অরবিটালে কি একটা বিজোড় ইলেকট্রন আছে। তাহলে আমরা ফ্লোরিনের 2pz অরবিটাল নিয়ে আমরা কি কাজ করব। তাহলে প্রত্যেকটা ফ্লোরিন থেকে একটা করে কি আসবে? 2pz অরবিটাল আসবে। প্রত্যেকটা ফ্লোরিন থেকে একটা করে 2pz আসবে। তাহলে দেখো এই যে প্রত্যেকটা ফ্লোরিন থেকে একটা করে 2pz। তো পিওরটা দেখতে তো ডাম্বেলের মতো আমরা জানি সবাই। তাহলে কি হবে? দেখো তাহলে কি হবে? প্রতিটি ফ্লোরিন পরমাণুর 2pz অরবিটালের সাথে সালফারের sp3d2 সংকর অরবিটালের কি মুখোমুখি অধিক্রমণ হবে, এবং মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এই সালফার ফ্লোরিন সমযোজী বন্ধন বা সালফার ফ্লোরিন সিগমা বন্ধনটা কি হবে? গঠিত হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ওভারল্যাপিং এরিয়া। এগুলো একটু দেখাও। আর সবগুলো বন্ধন কি টাইপের? সিগমা 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 সিগমা, সব সিগমা বন্ধন। সিগমা বন্ধন, ঠিক আছে, সিগমা বন্ধন। আর এগুলো আমি লিখে দিবা পাশে, লিখে দিবা যে এটা হচ্ছে ফ্লোরিন 2pz। ফ্লোরিন 2pz। এটা হচ্ছে আমাদের SF6 এর অরবিটাল চিত্র। তাহলে বলো এখানে সংকরণটা কি দাঁড়াচ্ছে? sp3d2। আকৃতি বলো তো সবাই। অষ্টতলকীয়। অষ্টতলকীয়। এটা পরীক্ষাতে ছিল। আর এখানে সবগুলো বন্ধন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কিন্তু সবগুলো বন্ধন কোণ 90 ডিগ্রি। কেন? কারণ SF6 এ যে বন্ধনগুলো আছে, দেখো এই দুটো বন্ধন একটা অক্ষ বরাবর আছে, লেটস সে x অক্ষ বরাবর আছে। তাহলে এই দুটো বন্ধন থাকবে y অক্ষ বরাবর, আর বাকি দুটো বন্ধন থাকবে কি z অক্ষ বরাবর, ঠিক আছে। ঠিক আছে, কি লিখবেন?
এখানে লেখা হয়েছে। চলো নেক্সট ওয়ান আসো। এবার আসো সংকলনের সাহায্যে IF7 যৌগের গঠন ব্যাখ্যা করো। হ্যাঁ আসে আসে। দেখো IF7 এ আমাদের কেন্দ্রীয় পরমাণু কি আয়োডিন, অর্থাৎ যে পরমাণুর সংখ্যা কম থাকে সেটা আমাদের কি কেন্দ্রীয় পরমাণু। দেখো আয়োডিন হচ্ছে একটা হ্যালোজেন, এবং এটা পঞ্চম পর্যায়ে আছে। ইলেকট্রনিক্স কি 5:5p5 5t কি ফাঁকা। তাহলে দেখো 5 এর সময় দুইটা, 5p তে কয়টা পাঁচটা, দুইটা চারটা একটা পাঁচটা, 5t পুরোটাই কি ফাঁকা। এখন দেখো যখন আমরা আয়োডিনকে উত্তেজিত করব তখন কি হবে, দেখো কি হবে, এই S থেকে একটা D তে যাবে, PX থেকে একটা D তে যাবে, এবং PY থেকে কি একটা D তে যাবে। ঠিক আছে, D তে যাবে। আচ্ছা এবার দেখো মোট কয়টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হবে। এবার দেখো মোট 7টা অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হবে। তাহলে S এ একটা, PX এ একটা, PY তে একটা, PZ এ একটা। আর এই ক্ষেত্রে তুমি কোন তিনটা d অরবিটাল নিবা, দেখো তুমি নিবা DXY নিবা, DXY নিবা, DZ2 নিবা, আর DX2 Y2 নিবা। এই তিনটা তুমি d অরবিটাল এখানে তুমি ইউজ করবে। আচ্ছা তাহলে বলো এবার মোট কয়টা অরবিটাল মিক্স করতে হবে বলো, এই সবাই বলো এবার কয়টা অরবিটাল মিক্স করতে হবে। বুঝলে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মোট 7টা অরবিটাল আমাকে মিক্স করতে হবে। মানে চিকেন লেগ পিস বা শঙ্কর অরবিটাল কয়টা পাবো, 7টা। 7টা পাবো। এই একটা ছোট করে আঁকি, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট সংগ্রহ করেছিলাম এবার 7টা। বলো প্রত্যেকের নাম কি হবে, এবার প্রত্যেকের নাম কি হবে। এবার দেখো একটা S, 3টা P আর 3টা D মিশানো হয়েছে, তাহলে প্রত্যেকের নাম হবে SP3D3। প্রত্যেকের নাম হবে SP3D3। না এই ডট দিয়ে লিখো,
তোমরা তো ভোট দিবে কারা, ভোট দিবে কারা? ওটা কি হইছো? আপনি দিবেন আমি বলি আমি আপনি দিবেন না আরে একটা ছুটি দিবেন না ভোট হবে একটা ছুটি দিবেন না ওর কথা পাত্তা দিবেন না। ওর কোনো মাথায় পাত্তা দিবেন না। বুঝছো সেই যে দেখ ভাই কিসে আপনি ভোট দিবেন না দেখ ভাই কিসে দিব। বুঝছোস ব্যাগ এখন ছাত্রলীগের মায়া আছে এমন অভিশাপ দিবে ছাত্রলীগের মায়া যায় নাই এ ভাইরা অনেক প্রশ্ন হয়েছে 2 বছর হয়ে গেল ওরা দিন না 1.5 বছর হয়েছে ভাই আপনি বেদের ব্যবস্থা করেন ভাই ভাই তাদের বেটার আছে আমাদের মনে হচ্ছে কি একদিনে চলছে মেইন হইছে ওকে দেখো এখন চলো IF7 জোড়ের গঠন কেমন মাঝখানে আয়োডিন উপরে ফ্লোরিন নিচে ফ্লোরিন ঠিক আছে আর ডানে ফ্লোরিন দেখো উপরে ফ্লোরিন নিচে ফ্লোরিন ডানে ফ্লোরিন কয়টা শেষ তিনটা শেষ উপরে একটা নিচে একটা ডানে একটা আর দেখো মাঝখানে একটা বর্গের চার কোণায় কয়টা চারটা এই যে একটা দুইটা তিনটা চারটা তো এই গঠনটার নাম কি পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় পঞ্চভুজীয় দ্বিপিরামিড তাহলে তুমি কি করবা ঠিক মাঝখানে আয়োডিনকে লিখবা এটা দেখতে কি রকম ঠিক মাঝখানে তুমি আয়োডিনকে লিখবা আর প্রত্যেকটা বর্জন বরাবর কি একটা করে সংকর অর্বিটাল তুমি স্থাপন করবা ওরকম এই উপরে একটা নিচে একটা ডানে একটা তিনটা শেষ হ্যাঁ তিনটা শেষ এবার এইখানে একটা এইখানে একটা এইখানে একটা এইখানে একটা এর প্রত্যেকের নাম কি হবে sp3d3 এগুলো লিখে দিতে হবে ওকে তাহলে দেখো আয়োডিনের কাজ আমাদের কমপ্লিট এখন আমাদের কার কাজ করতে হবে বলো ফ্লোরিনের কাজ তাহলে প্রত্যেকটা ফ্লোরিন থেকে কোন অরবিটাল শিফট হয়ে দেখলাম 2pz কোনটা আসবে 2pz মানে প্রত্যেকটা ফ্লোরিন থেকে 2pz নিয়ে আসা তুমি কি করো এই sp3d3 সংকর অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ ঘটাও তাই শেষ এই একটা 2pz এই আর একটা 2pz এই আর একটা 2pz এই আর একটা 2pz এই আর একটা 2pz ওকে এটা গাইস এগুলো হচ্ছে আমাদের ওভারল্যাপিং দেখাও লিখো ফ্লোরিন 2pz ওকে এটা হচ্ছে আমাদের IF7 এর অরবিটাল চিত্র
ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া সার্কিটগুলো ক্লাস করে ফেলবা যদি পরীক্ষা শেষ হয়ে যায় তাদের সামনে এগুলো সিরিয়ালি না করলে কিন্তু তুমি বুঝবা না ঠিক আছে ক্লাসগুলো সিরিয়ালি করতে হবে হ্যাঁ তাহলে বলো সবাই এখানে সংকরণ কি হবে বলো সালাউল সংকরণ কি sp6 পিস ছয়টা করতে আসলো sp3 পিস ছয়টা কোন নিয়ে ভাই আর d তিনটা sp3 d3 আকৃতি কি বলো পঞ্চভুজীয় দ্বি পিরামিডীয় পঞ্চক্যাঙ্গেল মানে পঞ্চকে লিখতে হবে পঞ্চানন দাস তাহলে পঞ্চভুজীয় দ্বি পিরামিডীয় আর এসে দেখো এখানে বন্ধন কোণ কি হবে দেখো সবাই এখানে এই উপরেরটা আর নিচেরটা বাদে মাঝখানের যে পাঁচটা ফ্লোরিন মিলে কি তৈরি হয়েছে একটা পঞ্চভুজ এই পঞ্চভুজের অ্যাঙ্গেলগুলো হচ্ছে 72 ডিগ্রি করে কত 72 পঞ্চভুজের অ্যাঙ্গেলগুলো 72 করে আর উপরেরটার সাথে মাঝখানের পাঁচটা আর নিচেরটার সাথে মাঝখানের পাঁচটার অ্যাঙ্গেল হচ্ছে 90 অ্যাঙ্গেলগুলো কত কত 72 দিয়ে 90 ডিগ্রি এই জিনিসগুলো ঠিকমতো লিখতে পারলেই চারে চার সংকরণ আকৃতি বলতে ছবি আঁকবা সুন্দরভাবে এই তিনটা ইনফরমেশন লিখবা চারে চার স্যার খাতা খুলে এগুলো চেক করবে যে তোমার ডায়াগ্রাম ঠিক আছে কিনা আর ওই ডেটাগুলো ঠিক আছে কিনা আর কিছু স্যার দেখবেন কোন লেখা লাগবে পরীক্ষার যদি টাইম না থাকে তেমন কিছু লিখতে হবে না পরীক্ষার টাইম না থাকলে যদি আমি যদি ডায়াগ্রাম আইটা লিখে তাহলে 3 তাহলে বুঝা গেল তাহলে দেখো আমরা কি কি সংকলন করলাম এই দেখো তাহলে আমরা কি কি সংকলন করলাম আমরা sp করলাম sp2 করলাম sp3 করলাম sp3d করলাম sp3d2 করলাম sp3d3 করলাম ঠিক আছে না তবে একটা মজার ব্যাপার দেখো এখনো কিন্তু আমরা বন্ধন জোড়ের ভিতরেই আছি আমরা কিন্তু এখনো মুক্ত জোড়ে যাইনি ঠিক আছে সো মুক্ত জোড়ের কেসগুলো পরে আসবে বন্ধন জোড় পারলেই তুমি মুক্ত জোড় পারবা এখন তোমাদের পরীক্ষা কি আসবে বলি সামনে যাদের एग्जाम আছে কলেজে যাদের কলেজে পরীক্ষা আছে তারা কোনটা কোনটা পড়ে যাবে দেখো তোমরা পড়ে যাবে sp এই দেখো এটা পড়ে যাবে বেরিলিয়াম ক্লোরাইড পড়ে যাবে BCl3 পড়ে যাবে আর CCl পড়ে তিনটা পড়ে যাবে তাহলে তোমরা sp পড়ে যাবে sp2 পড়ে যাবে আর sp3 পড়ে যাবে তিনটা ভালো করে পড়ে যাবে তাহলে এবার আমাদের বন্ধন জোড় শেষ এখন আমাদের নেক্সট পড়া দেখো সবাই এটা কইছ সবার এই লিখছো হয় হাফেজ লিখছো তুমি মনে তো হয় না সারাটা দিন মোবাইল টিপো কি করব ভাই তোমাদের নিয়ে ফোনে লিখতেছো সবাই তোমার হাতে কি একটাই তো জীবন ভাই একটা জীবন শুধু করে ঘুষ আউট পড়াশোনাটা করো ভাই পড়াশোনাটা করো ডালিম কুমারকে দেখছি চলো এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া সেটা হচ্ছে কি অণুর আকৃতি এবং বন্ধন কোণের উপরে কিসের প্রভাব মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব আলোচনা করব তো একটু মনোযোগ দিয়ে দেখো সবাই সেরকম জিনিস এটা দেখা যায় দুটো দেখা যাচ্ছে দেখো দেখো এই যে এটা হচ্ছে আমাদের আদর্শ চতুস্থলকীয় গঠন এটা কি আদর্শ চতুস্থলকীয় গঠন মানে দেখো মনে করো ঠিক মাঝখানটাতে একটা কার্বন আছে আর এই যে এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন ঠিক আছে আচ্ছা এখন
দেখো এগুলা কি, এগুলো হচ্ছে বন্ধন জোড়। তাহলে এখানে কয়টা বন্ধন জোড় আছে? 4টা। একটা বন্ধন জোড়, দুইটা বন্ধন জোড়, তিনটা বন্ধন জোড়, 4টা বন্ধন জোড়। তাহলে এটা হচ্ছে একটা আদর্শ চতুস্থলকীয় গঠন, এবং এক্ষেত্রে যে কোনো দুইটা বন্ধনের মধ্যবর্তী কোণ কত? 109.5 ডিগ্রি। তাহলে আদর্শ চতুস্থলকীয় গঠনে বন্ধন কোণ কত বলো? 109.5 ডিগ্রি, ঠিক আছে? 5 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে দেখো বন্ধন জোড় মানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তাহলে এখানেও 2টা ইলেকট্রন আছে, এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে, আবার এখানেও কি 2টা আছে। তাহলে এখন দেখো যেহেতু বন্ধন জোড় তো আসলে ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, তাহলে এখানে একটা বন্ধন জোড় ইলেকট্রন কি আরেকটা বন্ধন জোড় ইলেকট্রন কি বিকর্ষণ করবে না? করবে কি করবে না বলো? অবশ্যই বিকর্ষণ করবে। তাহলে এখানে কয় ধরনের বিকর্ষণ বল আছে? এক ধরনের। কি কি? বন্ধন জোড় বিকর্ষণ বল এখানে আছে, ঠিক আছে? ওকে, তাহলে কোন একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বন্ধন জোড় ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন যাতে করে তাদের মধ্যকার বিকর্ষণ হয় সবচেয়ে কম। আবার বলতেছি, কোন কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বন্ধন জোড় ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তাদের মধ্যকার বিকর্ষণ হয় কি সবচাইতে কম। আচ্ছা, ওকে, এখন মনে করো এই যে উপরের যে বন্ধন জোড়টা আছে না, এটাকে তুমি এখন বন্ধন জোড় চিন্তা না করে একটা মুক্ত জোড় চিন্তা করো। কি চিন্তা করো? মুক্ত জোড়, ঠিক আছে? মুক্ত জোড়। আচ্ছা, ধরো এটা একটা মুক্ত জোড়। এখন দেখো যখন এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন আসবে, এই মুক্ত জোড় কি করবে? এই মুক্ত জোড় ইলেকট্রনটা কি এই বন্ধন জোড়কে বিকর্ষণ করবে। এই মুক্ত জোড়টা এই বন্ধন জোড়কে বিকর্ষণ করবে, আবার এই মুক্ত জোড়টা এই বন্ধন জোড়কে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে এখন স্ট্রাকচারের মধ্যে কয় ধরনের বিকর্ষণ বল আছে? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা কি? একটা হচ্ছে মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ, আর এটা কি বন্ধন জোড় বিকর্ষণ। তো পরীক্ষা করে পাওয়া গেছে মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণের মান বন্ধন জোড় বিকর্ষণ অপেক্ষা কি বেশি। মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণের মান মানে মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণের মান বন্ধন জোড় বিকর্ষণ অপেক্ষা কি বেশি। ফলে যখনই এখানে একটা বন্ধন জোড়কে তুমি একটা মুক্ত জোড় দিয়ে রিপ্লেস করবা, এই মুক্ত জোড়গুলা বন্ধন জোড়গুলোকে কি করা শুরু করবে? বিকর্ষণ করা শুরু করবে। এই বিকর্ষণ কমানোর জন্য তখন কি করবে? এই বন্ধন জোড়গুলা একটু কাছাকাছি চলে আসবে। একটু কি কাছাকাছি চলে আসবে। কারণ কি বন্ধন জোড় যদি মুক্ত জোড় থেকে দূরত্ব একটু বাড়াইতে পারে তাহলে বিকর্ষণ সে কি কমাইতে পারবে। তাহলে বিকর্ষণ কমানোর জন্য এই বন্ধন জোড়গুলো একটু নিচের দিকে চেপে আসবে। আর নিচের দিকে চেপে আসলে দুইটা বন্ধন জোড়ের মাঝখানের অ্যাঙ্গেল কমে গেছে না? দেখো তো এবার যদি স্ট্রাকচারটা একটু নিচের দিকে চেপে আসে, দেখো চেপে আসে, তাহলে দুইটা বন্ধন জোড়ের মাঝখানে অ্যাঙ্গেল কমছে কিনা বলো? অ্যাঙ্গেল কমে গেছে। তার মানে যখনই একটা বন্ধন জোড় একটা মুক্ত জোড় একটা বন্ধন জোড়কে কি করবে? রিপ্লেস করবে, তখনই অ্যাঙ্গেল আর 109.5 থাকবে না। অ্যাঙ্গেল 109.5 থেকে কি কমে যাবে। বুঝতে পারছো? কমে যাবে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো আরেকটা বন্ধন জোড়কে তুমি এবার কি করো? আরেকটা মুক্ত জোড়কে তুমি কি করো? রিপ্লেস করো। এবার তুমি মনে করো এইটা হচ্ছে তোমার একটা মুক্ত জোড়, এটা তোমার কি আরেকটা মুক্ত জোড়, ঠিক আছে? আরেকটা মুক্ত জোড়। তাহলে আমাকে বলো এবার এখানে কয়টা মুক্ত জোড় আছে? 2টা মুক্ত জোড় আছে, আর 2টা কি আছে? বন্ধন জোড়। ওকে, এবার বলো তো এখানে মোট কয় ধরনের বিকর্ষণ বল আছে? 3 ধরনের। না, 3 ধরনের। একটা হচ্ছে মুক্ত জোড় বিকর্ষণ বল আছে, মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ বল আছে, আবার বন্ধন জোড় কি বিকর্ষণ বল আছে। তো পরীক্ষা করে দেখা গেছে মুক্ত জোড় বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে মুক্ত জোড় বন্ধন জোড়, তারপরে হচ্ছে কি বন্ধন জোড়। তাহলে দেখো তুমি চিন্তা করে দেখো একটা মুক্ত জোড় আগে বন্ধন জোড়গুলোকে যে পরিমাণে বিকর্ষণ দিত, এখন 2টা মুক্ত জোড় কি আগের তুলনায় কি আরো বেশি বিকর্ষণ দিবে না? ফলে বিকর্ষণ কমানোর জন্য বন্ধন জোড়গুলো কি আরো কাছাকাছি চলে আসবে না? ফলে বন্ডিং এর একটা মুক্ত জোড় থাকার কারণে যতটুকু কমবে, 2টা মুক্ত জোড় থাকার কারণে কি আরো কমে যাবে না? আরো কমে যাবে। তার মানে তুমি কি বুঝলাম? মুক্ত জোড় বাড়লে বন্ধন জোড় কমে কিনা বলো? মুক্ত জোড় বাড়লে বন্ধন জোড় কমে। খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখো যে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা বাড়লে, কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা বাড়লে বন্ধন কোণ হ্রাস পাবে। লিখে রাখো, কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা বাড়লে বন্ধন কোণ হ্রাস পাবে।
কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন বাড়লে বন্ধন কোণ হ্রাস পাবে। কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বাড়লে বন্ধন কোণ হ্রাস পাবে। কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন বাড়লে বন্ধন কোণ হ্রাস পাবে। এরপরে লিখো মুক্ত জোড় যত বাড়বে বন্ধন কোণ তত কমবে। 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 তাহলে আমরা কি বুঝলাম? যে ভাইয়া লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কি বলো? বন্ড অ্যাঙ্গেল কি হয়? বন্ড অ্যাঙ্গেল কমে। কি বললাম? লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কি কমে। লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল কমে। কেন কমে তোমাদেরকে আমি এক্সপ্লেইন করে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে তোমাকে যদি দুই তিনটা স্ট্রাকচার দিয়ে বলা হয় কোন স্ট্রাকচারের, সামনে প্র্যাকটিস করব আমি পরের ক্লাসে, কোন স্ট্রাকচারের বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বড় বা কোন স্ট্রাকচারের বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কি ছোট, তাহলে তুমি কি করবা? প্রত্যেকটা স্ট্রাকচারে কি ফাইন্ড আউট করার চেষ্টা করবা? লোন পেয়ার আছে কি নাই। তাহলে যেই স্ট্রাকচারে লোন পেয়ার থাকবে ওই স্ট্রাকচারের বন্ড অ্যাঙ্গেল ছোট হবে। বুঝতে পারছো কি না? বন্ড অ্যাঙ্গেল ছোট হবে। আর যেই স্ট্রাকচারে লোন পেয়ার থাকবে না ওই স্ট্রাকচারের বন্ড অ্যাঙ্গেল বড় হবে। সিম্পল জিনিস, ঠিক আছে? এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসবে। 4 মার্কের একটা কোশ্চেন তো আসবেই, আবার এমসিকিউতেও তোমার কোশ্চেন আসবে। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি যে অণুর আকৃতির উপরে কিভাবে মুক্তজোড় ইলেকট্রন প্রভাব ফেলে। মনে রাখবা মুক্তজোড় ইলেকট্রন দিয়ে কখনো অণুর আকৃতি নির্ধারিত হবে না। আমি আগে একদিন বলছিলাম মুক্তজোড় ইলেকট্রন দিয়ে অণুর আকৃতি নির্ধারিত হবে না। অণুর আকৃতি নির্ধারিত হবে বন্ধন জোড় দিয়ে। কি দিয়ে? বন্ধন জোড় দিয়ে। দেখো মনে করো, বলো এখন মনে করো এখানে 4টাই বন্ধন জোড়, ঠিক আছে না? 4টাই বন্ধন জোড়। তাহলে এটা কি গঠন বলো? আদর্শ চতুস্থলকীয় গঠন। এখন মনে করো এই উপরের যে বন্ধন জোড়টা এটা মনে করো একটা মুক্তজোড় দিয়ে কি হয়ে গেছে? রিপ্লেস হয়ে গেছে। মনে করো এখন ধরো এইটা হচ্ছে একটা মুক্তজোড়, উপরেরটা একটা মুক্তজোড়, আর নিচের তিনটা কি? তিনটা বন্ধন জোড়, ঠিক আছে? তিনটা বন্ধন জোড়। আচ্ছা এখন মনে করো আমি কি বলছিলাম একটু আগে যে মুক্তজোড় দ্বারা আকৃতি নির্ধারিত হবে না। তাহলে তুমি ভাই মুক্তজোড় থেকে সরায় ফেলো। যেহেতু মুক্তজোড় দিয়ে আকৃতি নির্ধারিত হবে না, মুক্তজোড়টাকে বাদ দিয়ে দাও। মুক্তজোড়কে বাদ দিয়ে কি বের করবা? আকৃতি। অলওয়েজ মুক্তজোড়কে বাদ দিয়ে আকৃতি বের করবা। তাহলে দেখো তো মুক্তজোড়কে বাদ দেওয়ার পর আকৃতিটা কেমন দাঁড়াইলো? এটা কি আর চতুস্থলকীয় আছে? তাহলে অণুর আকৃতি কি দাঁড়ালো বলো? নিচে তিনটা কোণা, একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, তিনটা কোণা, তাহলে ত্রিকোণাকার। আর দেখো স্ট্রাকচার একটা পিরামিডের মতো না? পিরামিডের মতো না? তাহলে অণুর আকৃতি কি হয়ে গেল? ত্রিকোণাকার পিরামিডীয়। ত্রিকোণাকার পিরামিডীয়। ত্রিকোণাকার পিরামিডীয়। তাহলে একটা বন্ধন জোড়কে একটা মুক্তজোড় রিপ্লেস করার কারণে কি হয়ে গেল? ত্রিকোণাকার পিরামিড। আচ্ছা ধরো এখন এই বন্ধন জোড়টাও একটা মুক্তজোড় দিয়ে রিপ্লেস হয়ে গেল। এখন বলো তো মুক্তজোড় একটা, মানে এখানে এই মুক্তজোড় তো আগে থেকেই আছে, এটা তো আগে থেকেই আছে, তাহলে এটা একটা মুক্তজোড়, এইটা একটা মুক্তজোড়। কয়টা মুক্তজোড়? দুইটা মুক্তজোড়। আর বন্ধন জোড় কয়টা? দুইটা। এখন তুমি কি করলা? এই দুইটা মুক্তজোড়কে এখান থেকে বাদ দিয়ে দাও। বলো এই যাই আকৃতি কি? এটা হচ্ছে উল্টা ভি। দেখো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর এটা কি? উল্টা ভি। তাহলে এটার আকৃতি হচ্ছে ভি শেপ। কি শেপ? ভি শেপ। বা এটার আরেকটা নাম আছে বেন্ড শেপ, আর বাংলাতে বলে কৌণিক আকৃতি। বাংলাতে কি বলে? কৌণিক আকৃতি। তাহলে দেখো, তাহলে তুমি কি বুঝলা ভাইয়া? 4টাই যদি বন্ধন জোড় হইতো, 4টাই যদি বন্ধন জোড়, তাহলে আকৃতি কি হইতো? চতুস্থলকীয়। যদি 3টা বন্ধন জোড়, একটা মুক্তজোড় থাকে তাহলে আকৃতি কি হবে? ত্রিকোণাকার পিরামিডীয়। যদি 2টা বন্ধন জোড় আর 2টা মুক্তজোড় থাকে তাহলে আকৃতি কি হবে? কৌণিক। তাহলে বুঝতে পারছো লোন পেয়ার কিভাবে অণুর আকৃতির উপরে প্রভাব বিস্তার করে? কথাটা বুঝতে পারছো? ওকে, আগামী ক্লাসে আমি তোমাকে আরো বিস্তারিত পড়াবো, ঠিক আছে? আজকে তো সময় নেই, তাহলে আজকে এতটুকুই। আগামী ক্লাসে আমরা ডিটেইলস শিখবো এবং এই কোশ্চেনটা তোমাদের দেখবো যে কলেজে পরীক্ষা চলে আসছে।